আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জানিস কাল কত কথা বলা ছিল। প্রতিটি মানুষের জীবনে বিশেষ মানুষটাকে নিয়ে ছোট্ট ছোট্ট কিছু স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে। আমারও ছিল, নিজের ভেতর পুষে রেখেছিলাম। কাল যখন তোকে প্রথম দেখলাম আমার মনে হচ্ছিল দুনিয়া বোধহয় থমকে গেছে। অবচেতন মন তীব্রভাবে চাইছে তোকে একবার ছুঁয়ে দিতে। তৎক্ষণাৎ মনের ইচ্ছের লাগাম টেনে ধরেছি। যখন ঘরে প্রবেশ করলাম তখন দেখলাম এক রাত্রি জাগরণের মধ্য আকাশে উঁকি দিয়েছে ভোরের মায়াবী সূর্য। কিছু অসংজ্ঞায়িত কথা, ভাবনা, চেতনা কিছুই প্রকাশ করতে পারলাম না। তার আগেই কর্পূরের মতো উবে গেল সময়ের কাঁটা। বড্ড দুঃসহ অসহ্যকর রাত মনে হচ্ছিল, স্রেফ বিরক্তিকর। ঝিলমিলের মনে হচ্ছে সে মহাকাশে ভাসছে। এই সময়টা যেন এখানে স্থির হয়ে যায়। খুব করে চাইছে, নিজেকে সামলে রাখার এক প্রবল যুদ্ধ চালাচ্ছে সে। চোখ খুলে রোদ্দুরের দিকেও তাকাতে পারছে না, আবার চোখ বন্ধ করেও রাখতে পারছে না। একটা অদ্ভুত রকমের ঘোর আনন্দ অনুরণন বোধের হৃৎপিণ্ডটা বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল। কখন যে রোদ্দুরের টি শার্টের এক অংশ খামছে ধরেছে বুঝতেই পারল না। সে হঠাৎ রোদ্দুরের বুকের উত্তাপে নিজের মুখ লুকিয়ে ফেলল। ঝিলমিলকে ওর গুমটপূর্ণ অবস্থা থেকে বের করার জন্য রোদ্দুর বলল, আমি বলে গেলাম তুই কিছু বলবি না। দেখি এক পলক তাকা আমার দিকে। আমি চাই আমাদের দুজনের দিকটা পরিষ্কার থাকুক। কথা বল। মুখের কথা না শুনে কিভাবে মনের দ্বার প্রান্তে পৌঁছাবো বল। ভরাট কণ্ঠের কথাগুলো কর্ণপাত হলেও সাড়া দিতে ইচ্ছে করল না তার। দুটো ঠোঁট সেলাই দিয়ে আরামসে ওর বুকটা দখল করে নিয়েছে। এখানেই সমস্ত শান্তি মুখে না বলা কথার উত্তর। এক পর্যায়ে নিচু স্বরে বলল, কথা বলতে ইচ্ছে করছে না। তাহলে তাকা আমার দিকে। ঝিলমিল অস্বস্তি এবং দ্বিধাজড়িত দৃষ্টিতে তাকালো। রোদ্দুর দুহাতের আজলায় তার মুখটা আবেষ্টন করে ফেলল। ঝিলমিল চোখ বুজে ফেলল। তার চোখের পাতা তিরতির করে কাঁপছিল। রোদ্দুর যখন ওকে আর একটু নিজের কাছে এগিয়ে নেয় তখন সে ধীরে ধীরে চোখ মেলে তাকায়। রোদ্দুরকে নিজের ভীষণ কাছে আবিষ্কার করলো, এতটাই কাছে যে তাদের ওষ্ঠদ্বয়ের মাঝখানে 1 ইঞ্চি দূরত্ব। এমত অবস্থায় দুজনে কেউ আর দূরে থাকতে চাইল না। রোদ্দুর তার পুরুষ্ট ওষ্ঠদ্বয় ঝিলমিলের গোলাপের পাপড়ির মতো ওষ্ঠদ্বয়ে আপ্রাণ চেষ্টায় ছুঁয়ে দিয়েছে। সে রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছিল তার একান্ত মানুষের একান্ত পরশের মাঝে। একে অপরকে জড়িয়ে ধরার এই মুহূর্তটুকু কল্পনা করে বড্ড দুষ্কার। ঝিলমিল শুধু মনে প্রাণে অনুভব করে যাচ্ছে এই মুহূর্তে কিছু ভাবতে গেলে মস্তিষ্কে গন্ডগোল লেগে যাবে। কতটুকু মন ছুঁতে পেরেছে, কতটুকু মন পাগল করেছে, নিজেকে কতটুকু স্পষ্ট রূপে একে অপরের সামনে তুলে ধরেছে তা দুজনের স্থিরবদ্ধ চাহনিতে বেশ ভালো করে বোঝা গেল। আজ বোধহয় একে অপরকে পরিপূর্ণভাবে বোঝার দিনটি ধার্য করা ছিল। অভদ্র ছেলেটাকে ঘায়েল করতে গিয়ে কিভাবে নিজেই ঘায়েল হয়ে গেল। এই যদি হয় ভালোবাসার অজুহাত, তবে এই ভালোবাসায় তো নিজেকে সঁপে দেওয়া যায় যখন তখন। সময়ে সময়ে তার কাঁধে অতি নির্ভরতায় নিজের মাথা গুজে দিতে পারে। পেশল বাহু জোড়ায় শক্ত করে নিজেকে নিজ দায়িত্বে আবদ্ধ করে নিতে পারে। তার উত্তাল শ্বাসের সাথে সাথে নিজেকে বিসর্জন দিতে পারে। মাথাভর্তি রেশম কোমল চুলগুলোতে খুব সহজেই নিজের আধিপত্য বিস্তার করতে পারে। একটা সুন্দর আর অন্যরকম সকালের উদ্ভাবন ঘটল। সাত সকালে আকাশে রোদেরা ঝিলমিল করছে। তাদের মনেও বোধহয় রং লেগেছে। অলসতা ছেড়ে চোখ মেলতে আজ বড্ড বেশি সময় নিয়ে ফেলল ঝিলমিল। প্রতিদিন সকালে ঘুম ভেঙে রোদ্দুরকে চোখের সামনে দেখে কখনো উত্তাল মনে তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে হয় নাই, কিংবা আজ যতটা কাছাকাছি অবস্থান করছে ততটা কাছেও কখনো যেতে ইচ্ছে করে নাই। সম্পর্কের দাবি নিয়ে মুখ ফুটে কিছু উচ্চারণ করা হলো না, কিন্তু মনের যে দাবি তা মন ঠিকই আদায় করে নিল। গতকাল রাতে যখন মনটা হিম স্পর্শী হাওয়ায় ঠান্ডা হয়ে আসছিল, ঠিক তখনই সে তার সমস্ত উষ্ণতা দিয়ে জড়িয়ে ধরেছিল। এতদিন ভালোবাসার পরিমাপ কেমন ছিল বা কতটুকু ছিল জানা নেই, কিন্তু এই মুহূর্তেই এই মানুষটাকে বুকের অন্তঃকোণ থেকে ভালোবেসে ফেলেছে। আকাশের মতো অসীম সে ভালোবাসা। ভাবনায় লাগাম টানলো। নিজের লালচে লাজুক অবস্থা দেখে হাসি পেল। ভাগ্যিস রোদ্দুর জেগে নেই, ওর সামনাসামনি পড়লেই তো কেমন একটা অস্বস্তি বোধ হবে। কিয়ৎক্ষণের জন্য ঝিলমিল সমস্ত ভাবনা চিন্তা একপাশে ঘুম পাড়িয়ে রেখে রোদ্দুরের চুলগুলো অবিন্যস্ত
বিন্যস্ত করে দিয়ে নিজেকে দ্রুত ওর থেকে ছাড়িয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় 9টা বাজে। ইস, অনেক দেরি হয়ে গেছে। এই ঘর থেকে বের হলে গতকালের মতো পরিস্থিতির মুখোমুখি হলেই শেষ। আর আলসেমি করে কাজ নেই। ঝিলমিল উঠে বসলো। বিছানা থেকে নিচে নামতে রোদ্দুর এক টানে হাত টেনে ধরল। ঝিলমিল ঘুরে তাকে একটা চাপা ধমক দিয়ে বলল, ঘুম থেকে এখনই উঠবি, উঠে ফ্রেশ হবি, তারপর খেতে আসবি। আজকে না ঢাকা যেতে চেয়েছিলি? তাহলে দ্রুত কর। ঝিলমিল নিজেই ওর হাত ছাড়িয়ে নিল। এটা একটা ট্রিক্স, লজ্জা থেকে বাঁচার জন্য। তারপর জানালার পর্দাগুলো মেলে দিয়ে নিজে ফ্রেশ হয়ে দরজা খুলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখলো বড় দুলাভাই আর আপুরা বসে গল্প করছে। ঝিলমিলকে দেখে তারা স্বাগত জানালো। ঝিলমিল হেসে ওদের সাথে যোগদান করলো। এরই মধ্যে রোদ্দুর এলো ঘুমে ঢলতে ঢলতে। এসেই ধপাস করে সোফায় হাত পা ছড়িয়ে বসে পড়ল। বড় দুলাভাই হেসে বললেন, কি হে ভাই, ঘুম ভালো হয়েছে তো? রোদ্দুর হেসে মাথা নেড়ে জানালো, সেই হয়েছে। ও যতটা না মনোযোগ দিচ্ছে তাদের কথাবার্তার দিকে, তার চেয়েও বেশি মনোযোগ ঝিলমিলের দিকে। তাকাচ্ছে আর চোখে, হাসছে মৃদু কখনো, বা সেই হাসির আড়ালে দুষ্টমি খেলা করছে। ছোট বড় প্রায় সকলে এখানে উপস্থিত। ঝিলমিল চোখ গরম করে তাকালো, ইশারায় চুপ করে থাকতে বলল। রোদ্দুর এত কিছু পাত্তা দিচ্ছে না কি? সে নিজে যা করছিল তাই করে যাচ্ছে। কিছুক্ষণ পর তিথি হঠাৎ দুজনকে খেয়াল করে তাদের উদ্দেশ্যে বলে উঠল, অনেকক্ষণ যাবৎ দেখছি ঝিলমিল আর রোদ্দুর ফুসুর ফুসুর করছে। ও এখান থেকে কিছু বলছে আর ঝিলমিল 10 হাত দূর থেকে ইশারা করছে। চোখে চোখে কথা তাহলে ভালোই হচ্ছে। আমাদেরও বল, আমরাও শুনি। কি বলো সবাই? তির কথার সাথে সাথে সবাই হই হই করে উঠল। ঝিলমিল জানতো এরকম কিছু একটা হতে পারে, তাই সে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা কথা ভেবে রেখেছিল। সেটাই বলল, তেমন কোনো কথা না, আসলে আমরা ঢাকা ফিরে যাব তো, সেটাই বলছি। ঝিলমিলের কথা শুনে বড় দুলাভাই বললেন, ওমা, আমরা এলাম আর তোমরা চলে যাবে? তা কি করে হয়? আমি আরও একটা পরিকল্পনা করলাম। রোদ্দুর উঠে দাঁড়িয়ে চোখ মুখে বেশ একটা গাম্ভীর্য বজায় রেখে বলল, আর থাকা সম্ভব না ভাই। আমি এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে তো। রোদসী আপুর বিয়ে থেকে শুরু হয়েছে আমার ছুটি নেওয়া। নিজের কাজে আগে এত অনিয়মিত ছিলাম না। তারপর প্রায় প্রতি সপ্তাহে তো বাড়িতে আসা পড়েই। সব মিলিয়ে আসা হয় আমাদের। আচ্ছা, কখন যাবে তোমরা? এই তো দুপুরের পর বের হতে চাচ্ছিলাম। উনি মাথা নাড়িয়ে বললেন। আচ্ছা আচ্ছা। তারপর তিথিকে ইশারায় কিছু বলতে সে ঘরে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো, হাতে একটা খাম নিয়ে। তিনি তিথির হাতে থেকে খামটা নিয়ে রোদ্দুরের সামনে এগিয়ে এসে বললেন, আই থিঙ্ক বিয়ে শাদির পর মানুষের জীবনের সামান্য পরিবর্তন আসে। জীবনটা কিছুটা উদাস টাইপের হয়ে যায়। না না, আমি মোটেও এটাকে নেগেটিভ বলছি না। জীবনে যদি উদাস ভাব না আসে, তবে এই ভাব থেকে বের হওয়ার জন্য যেসব উপায়, তা থেকে তো বঞ্চিত হতে হবে। তাই তোমাদের বিয়ের গিফট হিসেবে আমি দারুণ একটা জিনিস রেখেছি। যদিও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মাথা থেকে সেটা বের হয়ে গিয়েছিল। তারপর উনি রোদ্দুরের হাতে সে খামটা ধরিয়ে দিল। তারপর পুনরায় বললেন, যাও, গিয়ে ঘুরে আসো। আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আর তোমার সময়ের ব্যাপারটাও কিন্তু আমার মাথায় আছে। তাই এই বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লাইট রেখেছি। শুক্র শনিবার তো এমনিতেই অফ, আর রবিবার সরকারি ছুটি। তো আর কোনো কথা হবে না। যাও, গিয়ে এবার ঘুরে এসো। রোদ্দুর খামটা খুলে সেখানে মালদ্বীপ ভ্রমণের 2টো টিকিট আবিষ্কার করলো। ওনার ভালোবেসে দেওয়া উপহারটা দুজনেই হাসি মুখে গ্রহণ করলো। এখন বাকিরাও বায়না শুরু করে দিল। ওদের বায়না খুব একটা জোরালো নয়। ওরা সবাই আজ হলে গিয়ে সন্ধ্যার শো দেখতে চায়। তিনি রাজি হয়ে গেলেন। ঝিলমিল আর রোদ্দুর অবশ্য বঞ্চিত হলো, কারণ ওরা দুপুরে খাওয়ার পরপরই বেরিয়ে পড়লো। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা বাজলো। রাস্তায় যানজটের কারণে দুজনেই বিরক্ত হয়ে গিয়েছিল। এজন্য হাসান ওরা আজ সকাল সকাল রওনা দিয়েছিল, যেন ঢাকার এই ভয়ঙ্কর জ্যামে আটকে না পড়তে হয়। বাড়ি ফেরার আগে ঝিলমিল নতুন বাড়িটা যেভাবে রেখে গিয়েছিল, রোদ্দুর তার পুরো রূপটাই পরিবর্তন করে নতুনভাবে সাজিয়েছে। বাইরে থেকে ক্লান্ত শরীর এসে সবকিছু গোছানো দেখে ভালো লাগলো। রোদ্দুর সেটা জানাতেই সে হাসি দিয়ে নাচিয়ে একটু ভাব নিয়ে বলল, আপনার হাজবেন্ড কোনো কাজ অর্ধেক রেখে দেয় না কিন্তু। আরও কিছু মুখে বলতে চাইল, তবে তা না বলে ঠোঁটের কোণে অদ্ভুত রকমের একটা হাসি ফুটিয়ে ঝিলমিলের চুলগুলো এলোমেলো করে দিয়ে চলে গেল। ঝিলমিল কথার সারাংশ বোঝার চেষ্টা করলো। কথাটা সাধারণ হলেও রোদ্দুরের ভাবভঙ্গি দেখে তার মনে হলো সে অন্য কিছু বোঝাতে চাইছে। মানে খুঁজতে খুঁজতে আচমকা মানেটা ধরা দিতে ঝিলমিল হতভম্ব হয়ে চেঁচিয়ে উঠল, রোদ্দুর!
ঢাকা ফিরে রোদ্দুরের একটু ব্যস্ত সময় কাটছিল বটে। আগে বাড়ি ফিরত সন্ধ্যার আগেই, গতদিন বাড়ি ফিরেছে প্রায় 8টা নাগাদ। বলে দিয়েছে কিছুদিন এইভাবে চলবে। ঝিলমিলেরও সারাদিন একা একা ঘরে থাকতে ভালো লাগে না। ভেবেছে কাল থেকে ক্লাসে যাওয়া আসা শুরু করবে। এখান থেকে যাতায়াতের ব্যাপক সুবিধা, জানালায় দাঁড়ালেই ক্যাম্পাস দেখা যায়। রোদ্দুর সম্পূর্ণভাবে ঝিলমিলের দিকটা চিন্তা করে এখানে থাকার ব্যবস্থা করেছে। ওর অবশ্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, আবার উল্টো দিকে কতগুলো রাস্তা পাড়ি দিতে হচ্ছে। সকাল 7টার অ্যালার্মে ঝিলমিলের ঘুম ভেঙে গেল। উঠে গিয়ে ফ্রেশ হয়ে এলো। রোদ্দুরকে মৃদুস্বরে কয়েকবার ডাকাডাকি করে রান্নাঘরে গেল চা বানাতে। চুলায় চায়ের পানি দিয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো পরিপাটি করে হাত খোপা করে নিল। তারপর গিয়ে বসলো রোদ্দুরের পাশে। আলতো করে ওর পিঠে হাত রেখে ডাকতে শুরু করলো। এমনিতে প্রতিদিন রোদ্দুর আগে ঘুম থেকে উঠে তারপর ঝিলমিলকে জাগায়, কিন্তু গত রাতে ওর ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছিল। ঝিলমিল ওর চোখে মুখে হালকা পানির ছিটা দিল। রোদ্দুর সহসা চোখ মুখ কুচকে ফেলল। ঝিলমিল ওর অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল, বলল, এইবার উঠে পড়। এরপর তো উঠে আমার সাথে তাড়াহুড়ো করবি। আমার শার্ট কই, প্যান্ট কই, টাই কই, এই কই, সেই কই। না, আমি এত পারবো না, এক্ষুনি উঠে পড়বি। রোদ্দুর উঠে বলে সুন্দর করে হেসে বলল, সবার শেষে বলবো, আমার বউ কই? ওটা বলতে হবে না, আমি সামনেই আছি। আচ্ছা ঠিক আছে, চোখ জুড়েই থাক, আমি আসছি। আলস্য ভঙ্গিতে বলল রোদ্দুর। ঝিলমিল বলল, তুই দিন দিন খুব আলসে হয়ে যাচ্ছিস। একটা কাজের কথা 1000 বার বললে তারপর তুই কানে তুলিস। সব তোর জন্য। আমার অভ্যাস খারাপ করে দিয়েছিস তুই। আমি কিন্তু আগে মোটেও এমন ছিলাম না। তুই যেদিন থেকে আমার মাথার ভেতর জগা খিচুড়ি পাকাতে শুরু করলি, তারপর থেকে আমি কেমন যেন একটা হয়ে গেলাম। ডাক্তার দেখা গিয়ে। আরে ডাক্তার লাগে না, এই রোগের চিকিৎসা যে করতে পারবে সে তো বাড়িতেই আছে। এই রোগ হচ্ছে প্রেম রোগ, ভালোবাসার অসুখ। সব ডাক্তার কি আর চিকিৎসা দিতে পারে? ঝিলমিল ভুরু কুচকে তাকায়। তৎক্ষণাৎ একটা কুশন কভার হাতে নিয়ে রোদ্দুরের দিকে ছুঁড়ে মেরে বলল, সব সময় শুধু আজগুবি কথাবার্তা, তাই না? যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা রেডি করছি। আর একটা বাজে কথা বললে মুখ সেলাই করে দিব একদম। মুখ সেলাই করার ভয়েই হোক আর দেরি হয়ে যাওয়ার কারণেই হোক, রোদ্দুর রাগ করল না। ফ্রেশ হয়ে এসে দ্রুত হাতে নিজস্ব কায়দায় রেডি হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে খুব যত্ন করে চুলগুলো ঠিক করছিল। বউ একখান হয়েছে তার। পান থেকে চুন খসলেই চুলের উপর এসে হামলা দেয়, টেনে হেঁচড়ে একাকার করে ফেলে। পরে যদি রোদ্দুরের মাথায় চুল না থাকে, যদি টাক হয়ে যায়, ঝিলমিল কখনোই মেনে নিবে না, তা জীবনেও নেবে না। রোদ্দুর হতাশ ভঙ্গিতে জাতীয় শব্দ করলো। ঝিলমিল ঘরে এসে দেখছিল রোদ্দুরের কাজ কারবার। তার এখন বিয়ে হয়ে গেছে, তাহলে কি দরকার বাহিরে বের হওয়ার সময় এত রং ঢং করার? ইচ্ছে করছে চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। আপাতত নিজের ইচ্ছেটাকে দমিয়ে রেখে শক্ত গলায় বলল, খেতে আয়। রোদ্দুর ঘুরে তাকালো। বিশ্ব জয় করা হাসি দিয়ে বলল, আসছি। ওর হাসি দেখেও ঝিলমিলের কেমন খটকা লাগলো। কথাবার্তা, চলন সবকিছুর মধ্যেই অত্যাধিক খুশির একটা বিষয় রয়েছে। বের হওয়ার আগ মুহূর্তে রোদ্দুর কি বলল ঝিলমিলের তা খেয়ালই নেই। সে বের হওয়ার আগে টুপ করে ঝিলমিলের কপালে একটা চুমু খেয়ে গেল। ঝিলমিল ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। মনে মনে বলল, বাইরে তো গেলি নায়ক সেজে, তারপর ঘরে ফিরে যদি হজবর ল হয়ে বসে থাকিস, তবে তোর একদিন কি আমার যে কয়েকদিন লাগে। ঝিলমিল নিজেও তৈরি হয়ে নিল। ভার্সিটিতে গেল, ক্লাস করলো, বান্ধবীদের সাথে নিজের বিয়ের গল্প গুজবও করলো। ফেরার পথে হঠাৎ ওর একটা ফ্রেন্ডের সাথে সানিয়াকে দেখতে পেল। ওকে দেখেই কেমন ঝিলমিলের হাসি পেল। ওর কথাবার্তা এতটাই যুক্তিহীন যে শুনলে না হেসে থাকা যায় না। বেচারা বারবার আসে রোদ্দুরের দাবি নিয়ে, রোদ্দুর আমার, তুমি রোদ্দুরের কাছ থেকে দূরে থাকো। তুমি কে? সারাদিন কেন ওর সাথে সাথে থাকো? কথাবার্তার সাইজ দেখলে মনে হয় রোদ্দুর আর বাপের সম্পত্তি। তারপর সেদিন যখন রেস্টুরেন্টে একসাথে দেখা হলো, ওদের বিয়ের খবরটা জানতে পারলো, তখন একদম থোতামুখ ভোতা হয়ে গেছিল। ঠিক হয়েছে, তাই হওয়া উচিত ওর সাথে। নিজের ইচ্ছে ব্রেকআপ করবে, আবার সে ঘ্যান ঘ্যান করবে। না না, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। ব্রেকআপ করে ভুল করেছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। মামা বাড়ির আবদার। ঝিলমিল নিজ মনেই কিছুক্ষণ গজগজ করে সামনের দিকে এগিয়ে চলল। ওর সাথে যেচে পড়ে কথা বলার ইচ্ছে নেই। তার চেয়ে বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো হাজার গুণে ভালো। ঝিলমিল গেটের বাইরে পা দিতেই পেছন থেকে ভেসে এলো। এই দাঁড়াও 1 মিনিট। কাকে ডাকছে দেখার জন্য কৌতূহলবশত ঘুরে তাকাতেই দেখতে পেল তাকেই ডাকছে, এবং ওই অসহ্যকর মেয়েটাই ডাকছে। ঝিলমিল একটা দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে পড়ল। যার থেকে পালাতে চায় সে কেমন কোলের মধ্যে এসে বসে থাকে। আশ্চর্য, সানিয়া দৌড়ে এসে দম নিচ্ছে। ঝিলমিল নিজে থেকে কিছু বলবে না, ওর কথা শোনার জন্য অপেক্ষা করছে। সানিয়া বলল, কাজিনের সাথে দেখা করতে এসে যে তোমার সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। বাই দ্য ওয়ে, এখানেই পড়ছো? ঝিলমিল মাথা নাড়িয়ে বলল, তারপর বলো কি খবর? তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম।
যার হয়ে সেদিন অত বড় বড় কথা বলছিলে, সেই মানুষটা যে আসলেই ততটা ভালো নয় তাই বলতে চাইছিলাম। এ নিশ্চিত কোনো প্যাচ কষাতে এসেছে। ঝিলমিল নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। কিছুতেই মাথা গরম করা যাবে না, ওর যা ইচ্ছে হয় তাই বলে যাক। সে স্বাভাবিক ভঙ্গিতে বলল। আচ্ছা বলুন, কি বলবেন? সানিয়া দুর্বোধ্য হেসে বলল, তুমি জানো আমাদের বিয়ের কথা ছিল, আমরা এক শুক্রবারে দুজন বিয়ের জন্য কাজী অফিস পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আমার একটা সমস্যার কারণে সেদিন বিয়েটা হয়নি। তারপর রোদ্দুর বলেছিল এভাবে হয়তো বিয়ে করা উচিত নয়, বাড়ির সবাইকে জানিয়ে তারপর আমরা বিয়ে করব। আমিও তাই মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি মাঝখানে কিভাবে এলে? শুনেছি তোমাদের বিয়েটাও এক প্রকার বাধ্যবাধকতার সাথে দেয়া হয়েছে। ঝিলমিল কিছুটা অবাক হলো। বিয়ে করার জন্য ওরা কাজী অফিস পর্যন্ত গিয়েছিল, অথচ রোদ্দুর তাকে একথা জানায়নি। ঝিলমিলের এমন বাজে ধরনের একটা অনুভূতি হলো, যা ব্যক্ত করার মতো নয়। আগে থেকে জানা থাকলে অন্তত তার পরিপ্রেক্ষিতে কিছু বলা যেত। ঝিলমিল নিজেকে যথাসম্ভব ঠান্ডা রেখে বলল, যেটা হয় নাই সেটা নিয়ে কথা বলার কি আছে? আপনাদের বিয়েটা তো আর হয়ে যায় নাই, আর আমরা বিয়ে করেছি। আমাদের বিয়েটা কি থেকে হয়েছে কিংবা কেন হয়েছে সেটা সম্পূর্ণ আমাদের বিষয়। তুমি আমার কথার অন্য মানে ধরে নিচ্ছ। আমি জাস্ট তোমায় সাবধান করে দিচ্ছি, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট হোক এটা তো আমি চাইতে পারি না। রোদ্দুরের সব ঠিক আছে, বাট ও ভীষণ পজিটিভ। প্রথম প্রথম ভালো লাগলেও পরে বিরক্তি ধরে যায়। এই দেখো, তোমার কথা শুনে যা বুঝলাম, রোদ্দুর তোমাকে আমাদের বিয়ে হওয়ার কথাটা জানায়নি একদমই। এখন বলো তো, কেন সে এই গুরুত্বপূর্ণ একটা কথা তোমাকে তার স্ত্রীকে জানালো না? শেষ কথাটুকু সানিয়া বেশ কঠিন স্বরেই বলল। ঝিলমিল জিজ্ঞেস করলো, কেন? সানিয়া হেসে জবাব দিল, সিম্পল, কারণ তোমার গুরুত্ব তার কাছে বিন্দু পরিমাণও নেই, আর তার পুনরায় পা ফসকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি তা না থাকতো। ঝিলমিল হাত উঠিয়ে সানিয়াকে থামিয়ে দিল। ওর এসব ফালতু কথা শোনার মতো মন মানসিকতা আপাতত তার নেই। চরম বিরক্ত সৃষ্টি করছিল তার কথাগুলো, তার চেয়েও বেশি গায়ে হুল ফোটানোর মতো মনে হচ্ছিল। রোদ্দুর হাজব্যান্ড হিসেবে কেমন তা এই কয়েকদিনে বেশ ভালোভাবেই জেনে গেছে। অন্য মানুষের কাছে তার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঝিলমিল কাটা কাটা কণ্ঠে বলল, অনেক কিছুই জানেন দেখছি। 4 দিন আগে আমাদের বিয়ের অনুষ্ঠান ছিল, সেটা জানেন? আমি বলেছিলাম আপনাকে সেই অনুষ্ঠানে প্রথম ইনভাইট করব, বাট লাইফলেস মানুষদের কথা আমার আবার খুব একটা মনে থাকে না। আপনি তো নিজের ভাবনা চিন্তার কথা বললেন যে রোদ্দুরের জীবনে আমার কোনো মূল্য নেই, তার পা ফসকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আপনাদের কথা সে আমাকে বলে নাই। এইবার আমি ওর দিকে থেকে সত্যিটা জানিয়ে দিই। সেটা হচ্ছে, ও আপনাকে এতটাই গুরুত্বহীন মনে করে যে আপনার কথা ঢোল পিটিয়ে সে তার বউকে শোনাতে চায় নাই। অর্থাৎ আপনার মতো নিচু মানসিকতার এবং ঈর্ষান্বিত মানুষের সংস্পর্শে সে আমাকে আসতে দিতে চায় নাই। আশা করছি বুঝতে পেরেছেন। ঝিলমিল আর বাক্যবাই করার প্রয়োজন মনে করল না। সানিয়ার কোনো কথাও শুনল না। রোদ্দুর তার নিজের মানুষ, আর ওর প্রতি সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে, কিন্তু একটা চাপা রাগ। কেন এই কথাগুলো আগে তাকে জানানো হলো না? রোদ্দুরের উপর এই চাপা রাগ আর সানিয়ার উপর পৃথিবীর সমান বিরক্তি তার মাথার শিরা উপশিরা জ্বালিয়ে ছাড়ল। বাড়ি এসে চুপচাপ বসে রইল। রোদ্দুর ফোন করেছিল, প্রথমে রিসিভ করে নাই বলে আবারও তারপর বারবার ফোন দিল। ঝিলমিল ফোনটা অফ করে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়েছে। সন্ধ্যার পর দুবার কলিং বেল বেজে উঠল। রোদ্দুর এসেছে। ও এভাবেই কলিং বেল বাজায় পরপর 2 বার। ঝিলমিল উঠে গিয়ে দরজা খুলে দিল। রোদ্দুর ভেতরে ঢুকে বলল, কয়েকবার ফোন দিলাম তোকে, ফোন ধরিস না কেন? তারপর আবার দেখি অফ করে রেখে দিয়েছি। কেন? ঝিলমিল কিছুটা ঝাঁঝালো গলায় বলল, আমি কি ফোন অফ করে রাখতে পারবো না? তুই ফোন করবি বলে কি সব সময় আমার ফোন হাতে নিয়ে তাকিয়ে থাকতে হবে? ইচ্ছে হয়েছে তাই অফ করে রেখেছি। রোদ্দুর অবাক হয়ে তাকালো। সকাল থেকে ঝিলমিলের সাথে কথা বলার মুহূর্তগুলো মনে করতে লাগলো। এমন কিছু বলেছে কি যার কারণে ওর মেজাজ তেতে আছে? কিছুই মনে করতে পারলো না। পকেট থেকে একটা চকলেট বের করে বলল, এটা তোর জন্য। ঝিলমিল ওর হাত থেকে চকলেটটা নিয়ে ছুঁড়ে ফেললো। মুখ ঘুরিয়ে বলল, লাগবে না আমার। রোদ্দুর ঝিলমিলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে? ঝিলমিল ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বিছানার এক কোণায় বসে বলল, কিছু না। রোদ্দুরও গিয়ে পাশে বসলো। বলল, আমি কি কোনো ভুল করেছি? কান ধরবো নাকি উঠবস করবো তাই বল। তোকে কিছু করতে হবে না, তুই শুধু আমার সাথে কথা বলিস না, তাহলেই হবে। রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন কথা বলবো না? আমি বলেছি তাই। রোদ্দুর মুখ কালো করে বলল, ও আচ্ছা। তারপর উঠে গেল। কাপড় চোপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। ঝিলমিল দেখছিল সবটাই। সে নিশ্চয়ই চা বানানোর জন্য যাচ্ছে। এখন তার উচিত গিয়ে 1 কাপ চা ওকে বানিয়ে দিতে।
চা খেতে খেতে ওর সাথে একটা মারাত্মক রকমের ঝগড়া করা প্রয়োজন, কিন্তু একবারই উঠে যেতে ইচ্ছে করলো না। রোদ্দুর ঝিলমিলের সামনে ঘোরাঘুরি করছিল। ঝিলমিল চোখ তুলে ওর দিকে তাকালো। দেখে মনে হচ্ছে দুনিয়ার সবচাইতে সভ্য আর নিষ্পাপ মানুষ। চায়ের কাপে চুমুক দিচ্ছে আর ঘরের এমাথা ওমাথা হেঁটে বেড়াচ্ছে। তারপর ডাইনিংয়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে ঝিলমিলের দিকে এগিয়ে দিয়ে বললাম, এই মুহূর্তে তোকে চা খাওয়ানোর মতো রিস্ক নিলাম না, এমনিতেই মাথা গরম, তুই এক গ্লাস পানি খেয়ে মাথা ঠান্ডা করে নে। ঝিলমিল পানির গ্লাসটা হাতে নিল। পানি ছলকে ওর গায়ের উপর পড়লো কিছুটা। ওসব পাত্তা না দিয়ে ঢকঢক করে গ্লাসের পুরো পানিটা খেয়ে নিল। তারপর বলল, এত তৃষ্ণা পেয়েছিল, আরেক গ্লাস প্লিজ। পানি শূন্যতায় ভুগছিস নাকি? তোকে কি আর এমনি বলি সব সময় মাথা ঠান্ডা রাখবি? দেখ, মাথা গরম হয়ে সারা শরীর গরম হয়ে যাচ্ছে, তাই এত বেশি পানি তৃষ্ণা পাচ্ছে। রোদ্দুর চিন্তিত মুখে বলে পানি আনতে গেল। ঝিলমিল ওর উল্টাপাল্টা লজিক শুনে মনে মনে বলল, বড় ধরনের একটা ঝগড়া করার প্রস্তুতি নিচ্ছি, তাছাড়া আর কিছুই না। রোদ্দুর পানি নিয়ে এসে ঝিলমিলকে ওর জায়গায় দেখতে পেল না। ঝিলমিল বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিল। রোদ্দুরকে দেখে দরজায় দাঁড়িয়ে ডাক দিল। এই! রোদ্দুর তাকালো, জিজ্ঞেস করলো, ওখানে কি করছিস? এখানে আয়, তোর সাথে আমার কথা আছে। আপনার সব কথা শুনতে আমি প্রস্তুত, বলতে থাকুন। ঝিলমিলের বলতে সময় লাগলো, কিন্তু রোদ্দুর ওর সামনে হাজির হতে সময় লাগলো না। এসে কর্নিশ করার ভঙ্গিতে বলল। ঝিলমিল নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করলো। সেই দুপুর এসে রাগটা উঠেছিল, তাই এখন প্রায় ফিকে যাওয়ার পথে। তখন ওই এক গ্লাস পানি খাওয়ার পর থেকে রাগ আর কাজ করছে না। আশ্চর্য, পানির মধ্যে কিছু মিশিয়ে দিল নাকি? ঝিলমিল সরু দৃষ্টিতে তাকালো, বলল, তুই আর সানিয়া বিয়ে করতে চেয়েছিলি? কথাটা বলে নিজের কাছে কেমন যেন অদ্ভুত ঠেকলো। এতটা দৃঢ়ভাবে বলা উচিত হবে না। একবার যখন বলেই ফেলেছে, তখন রোদ্দুর কি বলে তাই শোনা যাক। রোদ্দুর তৎক্ষণাৎ কিছু বলল না। ওর কপালে পরপর দুটো ভাঁজ পড়ল। এই বিষয়টা ঝিলমিলকে কখনোই জানানোর প্রয়োজন মনে করে নাই, কারণ প্রথমত নিজের জীবনের চরম ভুলটা সে ভুল মনে করে মাটি চাপা দিয়ে রেখেছে। দ্বিতীয়ত, ঝিলমিল বিষয়টা সহজভাবে নাও নিতে পারে। আর তৃতীয়ত, অনেকদিন পেরিয়ে যাওয়ার কারণে সানিয়ার অধ্যায় সহ আগাগোড়া সে রোদ্দুরের জীবনে ঝাপসা এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। কখনো যে হঠাৎ করে ঝিলমিলের এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারে নাই। রোদ্দুর স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, সানিয়ার সাথে দেখা হয়েছিল? এটা কি আমার প্রশ্নের জবাব? ধীরে ধীরে এগোচ্ছি। ঝিলমিল বলল, দেখা হয়েছিল। কি বললো? রোদ্দুরের অযাচিত প্রশ্নে ঝিলমিল বিরক্ত হয়ে বলল, এত কথা না বাড়িয়ে আমাকে জাস্ট আমার প্রশ্নের উত্তর দে। এক কথায় বলবি, হ্যাঁ অথবা না। রোদ্দুর ঝিলমিলের চোখে চোখ রেখে উত্তর দিল, হ্যাঁ। যখন আমাদের সম্পর্ক ছিল তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব। আসলে সানিয়ার সাথে আরেকজনের সম্পর্ক ছিল, যেই জিনিসটা তখন আমার সহ্য হয়নি, তাই তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত। সেই বিয়েটা হলো না কেন? তোরা তো কাজী অফিস পর্যন্ত গিয়েছিলে, আমি যেটুকু শুনেছি। গিয়েছিলাম, বিয়ের বন্দোবস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন সানিয়া আসেনি। ও তানভীরের সাথে ছিল। 2 দিন পর যোগাযোগ করেছিল। রোদ্দুর আর লুকোচাপার মধ্যে গেল না। সে চায় না এই ফালতু বিষয়টা নিয়ে পরবর্তীতে তাদের মধ্যে ঝামেলা হোক বা ভুল বোঝাবুঝি হোক। আর সে ইদানিং ভাগ্যে বিশ্বাস করছে খুব। এখন মনে হয় তার জীবনে ঝিলমিলের আগমন ঘটবে বলেই সানিয়ার জীবনে তানভীরের আগমন ঘটেছিল। সব শুনে ঝিলমিল বলল, আমাকে আগে বলিস না কেন? ওকে জীবন থেকে সরিয়ে দিয়েছি, রংচং মিশিয়ে ওর কাহিনী আর বলতে ইচ্ছে করেনি। আমি ভুলে গেছি, এখন তোরও ভুলে যাওয়া উচিত। তুই তো স্মৃতি বিসর্জন দিয়ে বসে আছিস, আর সেই স্মৃতিচারণ করছে। এখনো বোধহয় মনে মনে তোকে পাওয়ার স্বপ্ন দেখে। কখনো ওর সাথে দেখা হলে সাবধান করে দিবি। আমার জিনিসে যদি হাত বাড়ায়, তবে আমি ওর দিল কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দিব। শেষ কথায় ঝিলমিলের কণ্ঠে অভিমান স্পষ্ট। সে রোদ্দুরের কাছাকাছি এগিয়ে পুনরায় বলল, আমি জানি নিয়মানুসারে যার ভাগ্যে যে আছে দুনিয়ার কোনো কিছু তাদের আলাদা করতে পারবে না। তুই শুধুমাত্র আমার, ঠিক আছে? রোদ্দুর এক হাতে ঝিলমিলকে জড়িয়ে ধরে অন্য হাতে গাল টিপে দিয়ে বলল, ঠিক আছে। ঝিলমিল নিজের ভার সবটুকু রোদ্দুরের উপর ছেড়ে দিয়ে মুচকি হাসলো। বেশ কিছুক্ষণ ওর বুকের উষ্ণতায় থাকার পর হঠাৎ মনে হলো একটা কথা। তৎক্ষণাৎ মুখ তুলে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই যে তখন আমাকে পানি দিয়ে দিলি, তার মধ্যে কি কিছু মিশিয়ে দিয়েছিস? রোদ্দুর কিছুটা অবাক হয়ে ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কেন? এমন মনে হচ্ছে কেন? ঝিলমিল এবার সোজা হলো, চিন্তিত স্বরে বলল, আমি ভেবেছিলাম তোর সাথে মার্কাটারি টাইপের ঝগড়া করব আজকে। মনে মনে প্রস্তুতিও নিয়েছিলাম। তারপর যখন পানি খেলাম তখন রাগ ধুয়ে মুছে সাফ হয়ে গেল। এটা উচিত হয় নাই। দুপুর থেকে রাগে আমার বক্ষতালু উজ্জ্বল ছিল। সেই রাগ আমি ঠিকঠাক মতো প্রকাশ করতে পারলাম না। বল, কি করেছিলি?
রোদ্দুর ঝিলমিলের গালে হাত রেখে হেসে বলল, ভালোবাসা মিশিয়ে দিয়েছিলাম, একদম পরিপূর্ণ ভালোবাসা। ঝিলমিল রোদ্দুরের শার্টের কলার টেনে ধরে বলল, খুব ভালোবাসা দেখানো হচ্ছে আজকাল। এত ভালোবাসা আমদানি হচ্ছে কোথা থেকে শুনি? শুনবি? বলবো? বলতে চেয়েও রোদ্দুর চুপ করে থাকলো। ঝিলমিল ওর দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। মিনিট পাঁচেক নিঃশব্দে কাটল। রোদ্দুরের দৃষ্টি ঘোরাফেরা করছে ঝিলমিলের চোখে মুখে, কপালে, নাকে, ঠোঁটে। এমনই সময় হলে অস্বস্তি বোধ করত, কিন্তু আজ আর অস্বস্তি হচ্ছে না। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, বল। আমি ভাবছি কথাটা বলার আগে আমার কি নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত, নাকি এখানে দাঁড়িয়ে বলতে পারবো? ঝিলমিল তাড়া দিয়ে বলল, বল বল, এখানেই বল। রোদ্দুর ঝিলমিলের হাত ধরল, ওর দুটো হাত নিজের হাতে বন্দি করে বলল, ভালোবাসার প্রথম আবির্ভাব ঘটে পাশে থাকার অঙ্গীকারে। তারপর চোখের পাতায় চুমু খেয়ে বলল, ভালোবাসার আবির্ভাব ঘটে টালমাটাল করা দৃষ্টিতে, যে সৃষ্টি স্বচ্ছ, সুন্দর, মায়াবী, নির্মল এবং নির্ভুল। এই জন্যই বলা হয়েছিল, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। ঝিলমিল ওর দিকে পলকহীন তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠছে হাসির রেখা। সেই হাসিময় ওষ্ঠযুগল ছুঁয়ে দিল রোদ্দুর। ঝিলমিল চোখ বুজে সেই অমৃত সুধা পান করতে করতে মন হারানোর রাজ্যে হারিয়ে গেল। ফিরে এলো রোদ্দুরের কণ্ঠস্বর শুনে। সে বলল, এটা আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস, যার উষ্ণ ছোঁয়া ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, আর গেলেও তা। রোদ্দুরের পুরো কথা ঝিলমিল শেষ করতে দিল না। ছিটকে বেরিয়ে গেল ওর আবদ্ধতা থেকে। সে যে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে দৌড় দিল, রোদ্দুর তা ঠিকই বুঝেছে। ওখানে দাঁড়িয়ে থেকেই একা একা কিছুক্ষণ হাসলো, তারপর ঘরে চলে এলো। এদিকে ঝিলমিল নিজেকে কি বলবে বুঝতে পারছিল না। ওই যে রোদ্দুর জাদুকরের মতো এসে জীবনটা পাল্টে দিয়েছে, জীবনের রং চিনিয়েছে। কত কিছু ভেবে রেখেছিল, যার কিছুই হলো না। উল্টো যা হলো, ইস না, আর কল্পনা করা যাচ্ছে না। ওসব স্বর্গীয় মুহূর্ত, অনুভূতি বাস্তব হয়ে থেকে যাক, আর কল্পনা করার প্রয়োজন নেই। আস্ত কল্পমানব সবসময় সামনাসামনি অবস্থান করছে। যখন ইচ্ছে হবে কল্পনার বিষয়বস্তু অনুসন্ধান করে বাস্তব করে ফেলা যাবে। মানে অভিমানে, ভালোবাসার তৎপরতায়, রাগ অনুরাগে, অগোচরে 2 দিন কেটে গেল। আগামীকাল বৃহস্পতিবার। তিথি আপু সকালে ঝিলমিলকে ফোন দিয়েছিল, মনে করিয়ে দিয়েছে তাদের মালদ্বীপের ভ্রমণের কথা। ঝিলমিলের মনে আছে, সে তো আরও কয়েকদিন আগে থেকে ওখানে গিয়ে কি করবে তা বলতে বলতে রোদ্দুরের মাথা খারাপ করিয়ে দিয়েছে। রোদ্দুর যখন বাসায় থাকে তখন তো বকবক করেই, এতে কোনো ছাড় নেই। কিন্তু যখন অফিসে থাকে তখনও ঝিলমিল ফোন করে। এই তো ক্লাস করে বাড়ি ফিরল কিছুক্ষণ আগে। বাড়ি এসে ফ্রেশ হয়ে 1 কাপ চা হাতে বারান্দা এসে দাঁড়ালো। এখানকার বারান্দাটাও সুন্দর, তবে আগেরটা বেশি সুন্দর ছিল। এখানে সামনে আরও বড় বড় দালান, যার কারণে সন্ধ্যার রাতের সুন্দর দৃশ্যটা ঠিকঠাক মতো উপভোগ করা যায় না। মনের মধ্যে খুব সামান্যই বিষাদ অনুভব করলো। সকালে মা ফোন করেছিল, কি জানি বললেন। ঝিলমিল কিছু বুঝলো, কিছু তার না বোঝাই থেকে গেল। ওর বাপ চাচাদের মধ্যে মনোমালিন্য চলছে, কারণটা সুস্পষ্ট না। একজন বলছে বাড়ি ভাগাভাগির কথা, দাদির কানে এসব এখনো যায়নি। কিন্তু নিত্যদিন যা ঝামেলা হচ্ছে, খুব একটা সময় লাগবে না বিষয়টা জানাজানি হতে। এখানেই ভয়, দাদি জেনে গেলে নিশ্চিত অসুস্থ হয়ে পড়বেন। আর এত আদরে, এত মায়ার গড়ে তোলা সংসার মরণের আগেই যদি দেখেন তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়ছে, তবে তো জীবন্ত থেকেও তিনি মৃতের ন্যায় অনুভূতি শূন্য হয়ে পড়বেন। ঝিলমিল কখনো এসব চায় নাই। এসব ভাগাভাগি কিংবা আলাদা থাকা তার অভ্যাসে ছিল না কখনো। ছোটবেলা থেকেই সবাইকে একসাথে দেখে বড় হয়েছে। মা কখনো পাশে না থাকলেও আদরের কমতি হয় নাই। তার জীবনে আলাদা থাকার প্রসঙ্গ এসেছে রোদ্দুরের কারণে। বিয়ের পর থেকে এখানে এসে প্রথম খুব বিরক্ত লাগতো, একা একা লাগতো। এমনকি রোদ্দুর বাড়ি ফিরলেও কেমন একটা লাগতো। মায়ের কথা শুনে তাই একটু খারাপ লাগছে। রোদ্দুরকে এসব কিছুই জানায় নাই। এমনিতেই সারাদিন সে নিজের কাজকর্মে ব্যস্ত থাকে, তার উপর আলাদা করে প্যারা দেওয়ার আর কোনো মানেই হয় না। বাড়ি ফিরলেও ঝিলমিলকে তার পাওনা সময়টুকু বুঝিয়ে দিয়ে সেই যে ল্যাপটপ নিয়ে বসে, ঘুমাতে ঘুমাতে কত রাত্রি। ঝিলমিল ওকেই ফোন করলো। 2বার ফোন করার পর সাহেব ফোন রিসিভ করলেন। ঝিলমিল বলল, কোথায় আছিস? অফিসে? দুপুর 1:30 নাগাদ আমি আর কোথায় থাকতে পারি বলে আপনার মনে হয় ম্যাডাম? প্রশ্নের পিঠে এত প্রশ্ন করিস কেন? সোজাসুজি উত্তর দেয়া যায় না? বললেই তো হয় অফিসে আছি। ঝিলমিল ভেঙচি কেটে বলল। রোদ্দুর হেসে বলল, হ্যাঁ ওখানেই আছি। কি হয়েছে, বাড়ি ফিরেছিস কখন? ফোন করতেই চেয়েছিলাম, পরে আর মনে ছিল না। ঝিলমিল আশ্চর্য হয়ে জুলজুল কণ্ঠে বলল, হ্যাঁ মনে থাকবে কেন? আমি এখন পুরাতন হয়ে গেছি না? নতুন নতুন তো সারা বেলা ফোন করতি, খোঁজ খবর নিতি। বাবারে বাবা, কি আপ্যায়ন তখন, আর এখন তো মনেই থাকে না। ভালোই ইমপ্রুভ হচ্ছে দিনকে দিন। আরে আমি সেটা বোঝাতে চাইনি, টোটালি ভুল বুঝলি তুই। আমি সব সময় ভুলেই বুঝি, তুই তো সর্বক্ষেত্রে ঠিক।
যাই হোক, আমার কথা ভুলে গেছিস, মেনে নিলাম। আগামীকালের কথা মনে আছে তো? ও, ঠিক আছে, মেনে নিলাম এবং মাফও করে দিলাম। বাড়ি ফিরে আসিস তাড়াতাড়ি, সন্ধ্যার পর বের হব। পুরাতনটাকে নিয়েই আজ ঘুরবো, আয়। রোদ্দুর হেসে বলল, কথা আজ্ঞা ম্যাডাম, আপনি একটা কথা বলেছেন আর আমি তা মানবো না, কখনো হয়েছে, হবেও না। রেডি হয়ে থাকিস, কিছুক্ষণ বাদেই আসছি। ঝিলমিল খুশি হয়ে গেল। গোসল করে এসে কোনো রকম দৌড়ের উপর খেয়ে নিল। তারপর বসলো ড্রেসিং টেবিলের সামনে। নিজেকে অনেকক্ষণ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। ভেজা চুলগুলো তোয়ালে সরিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিল। তারপর উঠে গেল আলমারির কাছে, গালে হাত দিয়ে ভাবতে লাগলো শাড়ি পরবে নাকি সাধারণ জামা কাপড়। অনেক চিন্তা ভাবনা করে একটা শাড়ি বের করলো। আকাশি রঙের শাড়িটা রোদ্দুর দিয়েছিল কিছুদিন আগে। ও পরতে বলেছিল কয়েকবার, কিন্তু উপলক্ষ ছাড়া শাড়ি পরতে ইচ্ছে করে না। ঝিলমিল ওই শাড়িটাই পরলো। কোনো উপলক্ষ না থাকলেও রোদ্দুরের সাথে ঘুরতে বের হবে, এটাই বা কম কিসের। শাড়ি পরে মুখে হালকা মেকআপ করলো, চোখের নিচে কাজলের চিকন একটা আব্রু আঁকলো, ঠোঁটে লিপস্টিক দিল, হাতে গলায় খুব সামান্য প্রসাধনীর ছোঁয়া লাগালো। সবশেষে চুলগুলো আশ্রে পিঠের উপর ছড়িয়ে দিল। আয়নায় নিজেকে দেখে বলল,